আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হবা এবং ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের আজকে আমি গত পর্বের ভিডিওতে বাংলা ইংরেজি প্রশ্ন দেখিয়েছিলাম কি ধরনের প্রশ্ন থাকে বিগত সালের প্রশ্ন। আজকে হচ্ছে সাধারণ জ্ঞান, এটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সবারই কিন্তু সাধারণ জ্ঞানটা থাকে। ঠিক আছে, 10টা প্রশ্ন সরাসরি ব্যাখ্যা সহকারে বুঝাবো এবং দেখাবো কোন কোন স্থান থেকে এসেছে তোমাদের প্রশ্নগুলা। ঠিক আছে, আর কিরকম প্রশ্ন আসতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা। যারা বলো তো অনার্সে ভর্তি পরীক্ষা দিবা, সুন্দর করে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে যে প্রশ্নটা আছে এটা একটু লক্ষ্য করো তোমরা। এই যে বাংলাদেশ রাইফেলস এর পরবর্তী মানে নাম কি, মানে পরিবর্তন যে হয়েছে এটার নামটা কি? এটার নাম হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড। পূর্বে ছিল অন্য নাম ছিল। ঠিক আছে, অনেকে বলবো যে স্যার এখানে ইংলিশে কেন? যারা ইংলিশ মিডিয়ামে তারাও তো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। যত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেখবা সব হচ্ছে ইংলিশেও থাকে বাংলাতেও থাকে, তাহলে ইংলিশে কারা? যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে ইংলিশ আনসার করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড। আর এই যে বাংলাদেশ বর্ডার গার্ড আগের অন্য একটা নাম ছিল। ঠিক আছে, বর্তমানে এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড নাম। ঠিক আছে, সো নেক্সট যে প্রশ্নটা দেখো, আমরা একটু আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা এটা হচ্ছে ব্যক্তি সম্পর্কে আসছে। অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে বাংলাদেশের একজন ব্যক্তি। এই ব্যক্তি কোন জেলায় জন্মগ্রহণ করছে এটা সম্পর্কে আসছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো তো কোন জেলায় জন্মগ্রহণ করছে ওইটা। আশা করি এটা সবাই পারবা। তাহলে উত্তরটা আমরা জেনে নেই, বাংলাদেশে তিনি মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করছে। তার মানে দুইটা প্রশ্ন দেখো কত সহজে আসছে, কিন্তু না পড়লে কিন্তু একদম সবার জন্য কঠিনই। আচ্ছা, তারপর দেখো 3 নং যে প্রশ্নটা, এটা আরো সহজ মনে হয়। এই যে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? এটাকে বলা হয় বরিশাল। বরিশালের পূর্ব নাম কি? চন্দ্রদ্বীপ। ঠিক আছে, তারপর দেখি আমরা 4 নং প্রশ্ন কি আসছে। 4 নং প্রশ্নে আসছে হচ্ছে ঐতিহাসিক 6 দফার প্রথম দাবিটা কি ছিল? প্রথম দাবিটা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ঠিক আছে, চারটা তোমাদেরকে সলভ করার। এখন আমরা 5 নং চলে যাই। এটাও কিন্তু একদম সহজ, এটা আসছে মূলত কই 6 দফা থেকে। 6 দফা হয়েছিল 1966 সালে। ঠিক আছে, 5 থেকে 6 ফেব্রুয়ারিতে। আশা করি বুঝতে পারছো, একদম ব্যাখ্যা সহকারে আমার লেকচার আছে, দেখতে পারো যারা পেট বেঁচে আছো। ঠিক আছে, তারপরে আমরা 5 নং চলে যাই। 5 নং হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, লেখক হচ্ছে বঙ্গবন্ধু। বর্তমানে এটা আর আসবে না। ঠিক আছে, হয়তো। তো এটা হচ্ছে বঙ্গবন্ধু থেকে আসছিল। তারপর আমরা 8 নংটাতে একটু দেখি। ঠিক আছে, দেখো স্বল্প স্বল্প আর হচ্ছে দীর্ঘ। স্বল্প দীর্ঘ যে ছায়াছবি গেরিলাটা ছিল, এই গেরিলার নির্মাণটা কি, মানে পরিচালক কারা আছেন? মাটির ময়না, তারেক মাহমুদ আর হচ্ছে গেরিলা। যেমন তারেক মাহমুদ, আহ, তারেক তারেক মাসুদ অনেকগুলা উপন্যাস অথবা চলচ্চিত্র করছে। একটা হচ্ছে মাটির ময়না, আরেকটা হচ্ছে, ঠিক আছে, গেরিলা। এগুলো হচ্ছে, তার মানে এটা হচ্ছে চলচ্চিত্র থেকে আসছে। সো তারপর আমরা চলে যাই 6 নং এ। 6 নং কোথায় থেকে আসছে? এটা আরো বেশি সহজ, এটা সবারই জানা দরকার। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র কোনটা? অনেকেরই পেছ লাগে ভারত নাকি ভুটান। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তরটাও দিব এবং ব্যাখ্যাটাও বুঝিয়ে দেবো। একদম বিসিএস এর প্রশ্ন এটা। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে প্রথম রাষ্ট্র দুইটাই, একটা ভারত আর একটা ভুটান। দুইটাই দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এইটার মধ্যে একটু দ্বিধা রয়েছে। ভারত আর ভুটান একই দিনে দিয়েছে, কিন্তু একটু ব্যবধান আছে। এই ভুটান দিছে 6 ঘন্টা আগে। ঠিক আছে, ভুটান দিছে কি 6 ঘন্টা আগে, আর ভারত দিছে 6 ঘন্টা পরে। মানে দিন একটাই। ঠিক আছে, দিন একটাই কিন্তু 6 ঘন্টা আগে পিছিয়ে আছে। এই ব্যাখ্যাটা বুঝে নাও। অনেক বইতে অনেক ভুল আছে, কিন্তু আমার ব্যাখ্যাটা তোমরা একটু বুঝে নাও। ঠিক আছে, তার মানে হবে ভুটান আগে দিছে। একই দিনে দিলেও ভুটান 6 ঘন্টা আগে দিছে, তার মানে উত্তর হচ্ছে ভুটান। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো এই যে 9 নং, এখানে দেখো মুক্তিযুদ্ধের উপর একটা কি করছেন যেন, কবিতা লিখছেন। এই যে সেপ্টেম্বর অন যশোর রুট, এটা মূলত কবিতাটি কার লেখা? হ্যাঁ, আর এই কবিতাটা লিখছেন কারা? এটা কিন্তু মুক্তিযুদ্ধ থেকে আসছে, অ্যালেন গিন্সবার্গ। ঠিক আছে, এটা দেখবা 6 এর বইও আছে, 7 এর বইও আছে। আশা করি এটা সবাই পারবা। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা চলে যাই, একটু নিচে চলে যাই আমরা। আহ 7 আর হচ্ছে 10, তাহলে শেষ হয়ে যাবে আমাদের, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো তো 7 নং প্রশ্নটা দেখো একটু। এটা আসছে সংবিধান থেকে। কোথায় থেকে? সংবিধান থেকে। এই যে দেখো, আমাদের আমাদের যে আমাদের দেশের সংবিধানের যে সংশোধনী ধারা, তত্ত্বাবধায়ক যে ব্যবস্থা, এটা বাতিল করছে কততম সংশোধনীতে? এটা সবারই জানা দরকার। ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চম। পঞ্চম বলতে পঞ্চদশ। ঠিক আছে, মানে 15তম এই সংশোধনীতে এটা বাতিল করছে। ঠিক আছে, তারপর 10 নং, 10টা যেহেতু আসে, একদম আমি যে যে টপিকস গুলো পেট বেছে পড়াই, সরাসরি এই টপিকস থেকে, এর বাইরে একটাও আসেনি, দেখছো? আচ্ছা, এটা আসছে কি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান মূলত মানে কোনগুলো সরকারি, কোনগুলো বেসরকারি, কোনগুলো স্বায়ত্তশাসিত আছে, অর্ধ সরকারি,
অর্ধেক বেসরকারি, এরকম কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো মুখস্থ করলে হয়ে যায়। মূলত দেখো, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটা হচ্ছে মূলত একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ব্যাখ্যা সহ যেগুলো আসে আর কি। সো এখন কথা বলে রাখি, তোমরা যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবা, আমার 499 টাকার কোর্সের অফার আর মাত্র একদিন আছে, চাইলে ভর্তি হতে পারো মাত্র 499 টাকায়। এর পরবর্তীতে অফার হয়ে যাবে 999 টাকা। ঠিক আছে, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, ক্লাসগুলো বাংলাগুলো শেষ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, বাংলাগুলো অলরেডি শেষ। ঠিক আছে, তো প্রত্যেকটা লেকচার আমার সরাসরি কমন পড়বে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। সো তোমরা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ 499 টাকার অফারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে যোগাযোগ করতে পারো, আর আমি জোরাজুরি করবো না। ঠিক আছে, চাইলে ভর্তি হতে পারো।